কেন আওয়ামী লীগের একজন নেতাকে আমি ডাকি না, সেটা যদি হয় আমার নিরপেক্ষতার লিটমাস টেস্ট, তাহলে আমি বলবো যে দুঃখিত, আমি আওয়ামী লীগের কোনো নেতা, অ্যাজ লং অ্যাজ আমি যতদিন পর্যন্ত তারা ক্ষমা না চাইছে তাদের অপকর্মের জন্য এবং জনমানুষ তাদেরকে গ্রহণ না করছে, আমি কেউ না তাদের ভয়েস মানুষকে শোনানোর জন্য। আমি এই দায়িত্ব নেব না এবং আমি দায়িত্ব নিতে আগ্রহীও না। যে অপরাধ করেছে তারা করেছে, সে অপরাধের জন্য তাদেরকে সরি বলতে হবে, মাফ চাইতে হবে। মানুষ যদি মাফ করে তখন ডেফিনেটলি তারা আসবে মানুষের জন্য ভবিষ্যতে কি করতে চায় সে কথাটা বলবো। আমরা বাংলাদেশের মিডিয়াতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন করা থেকে শুরু করে যা কিছু ছাপা হয়েছে তা নিয়ে হাসাহাসি করতে দেখেছি, ফান করতে দেখেছি, ট্রোল করতে দেখেছি, বিশ্বাস করতে খুব কম লোককেই দেখেছি। বাংলাদেশের মিডিয়া জুলাই আগস্ট মাসেও চরমভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে গেলেও তার প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রাখে না। কিন্তু প্রবলেম হচ্ছে মিডিয়ার এই পরিবর্তনটা, মিডিয়া যা দেখানো দরকার তা যে দেখাবে, তা প্রকাশ করবে, সেই সাহসটা অর্জন করবে, তার জন্যই পুরো বিপ্লবটা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে সেই বিপ্লবটা সফল হয়েছে কিনা, আমরা যা দেখাতে চাই, যাদের প্রশ্ন করতে চাই সেটা আমরা করতে পারছি কিনা, সেটা ছিল আমার প্রশ্ন। আপনার জন্য স্পেসিফিক প্রশ্ন যে অনেকেই এরকম বলে থাকেন, আমি একদম স্পেসিফিক নাম ধরে বলি, মোসাফ ফিরোজ, যিনি আওয়ামী লীগ আমলে যে অল্প কয়েকজন তার প্রাইভেট চ্যানেল থেকে অনেক বেশি সমালোচনা করেছেন তাদের মধ্যে থেকে অন্যতম, তিনিও বলেছেন যে টকশোগুলিতে এখন ভিন্ন মতের লোক থাকে না, একই মতের লোক থাকেন। আওয়ামী লীগ আমলেও ভিন্ন মতের গেস্টটা আলোচনা করতে পারতেন, যেটা এখন পারছেন না। সাংবাদিক মোসাফ ফিরোজ নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে বলছেন, মানে তিনি কয়েকজনের কথা বলেছেন তাদেরকে কেন ডাকা হয় না। টিভি চ্যানেল মালিকেরা মবের ভয়ে সেলফ সেন্সরশিপের মধ্যে আছে, আওয়ামী লীগ আমলে যেটুকু স্বাধীনতা ছিল তাও এখন নেই। কাজী হোসেন, আপনি যদি একটু মন্তব্য করতেন, আমরা জুলকারনাইন সাহেবের কাছেও একটা অন্য প্রশ্ন নিয়ে যাবো, এটা নিয়ে সম্পর্ক। জি নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আপনার কথাটা বলি আগে, যে আপনি যে মন্তব্যটি করেছেন যে মানুষ মিডিয়া ইররিলেভেন্ট হয়ে গিয়েছিল মানুষের কাছে। যেটা হয় আপনি বোধহয় জানেন যে ব্যান্ডওয়াগন এফেক্ট সম্পর্কে, রাইট? যে যখন ফ্যাসিস্টরা থাকে তখন কিন্তু তার বয়ান ক্রিয়েট করার জন্য মিডিয়াকে ব্যবহার করে আপনার মুজিবকে এমন ভাবে পীর বানানো হয়েছিল যে এই বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য করতে পারেনি, একটি ভয়ের সংস্কৃতি হয়েছিল। এবং যার পরিণতি হচ্ছে এতগুলো মানুষ, হাজার মানুষ, আমি স্পেসিফিক সংখ্যায় যাচ্ছি না, এতগুলো মানুষ প্রাণ দিতে হয়েছে তাদের জন্য। এটা দায় মিডিয়ার থাকবে, মিডিয়া ইররিলেভেন্ট হয়ে গেলেও মিডিয়ার দায় মিডিয়াকে নিতে হবে। এই কাজটি মিডিয়ার জন্য হয়েছে, কারণ তারা যদি এর আগে তুলে আনতো যে কি হয়েছে, যে কাজটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন স্যার করেছে, তার জীবনে ঝুঁকি নিয়ে যে কাজটি করেছে, সেখানে বাংলাদেশে বসে কিন্তু সেরকম কাজ আমরা প্রতিনিয়ত হতে দেখিনি। এটা একটা ডকুমেন্টারি অনেক পাওয়ারফুল হতে পারে, কিন্তু এর আগের ঘটে যাওয়া আরো অনেক ঘটনা তুলে আনলে ব্যাপারটা আরো অনেক আগে ঘটতে পারতো, হাসিনার পতন আরো আগে ঘটতে পারতো। এ গেল আমার মিডিয়া নিয়ে মন্তব্য। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে নিরপেক্ষতার জায়গা থেকে, আমি যখন আমার কাজ করি আমি চেষ্টা করি এখন যারা স্টেক হোল্ডার্স আছেন তাদেরকে ইনভাইট করতে। আমাদের অনেক সমস্যাই হয়, আপনি নিজে হোস্ট করছেন একটা অনুষ্ঠান, নিজে পরিচালনা করছেন, আপনি জানেন যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়, অনেকের সাথে বসতে চায় না, এই ধরনের প্রবলেম থাকে। তারপর আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকু চেষ্টা করছি সেটা আমি সৎভাবেই চেষ্টা করছি সবার পার্টিসিপেশন রাখার জন্য। আমাকে শোনা এরকম মন্তব্য শুনতে হয় যে আমি আমার প্রোগ্রামে শুধু কেন এত এনসিপির নেতাদেরকে কেন ডাকি, তারা তো ছাত্র, তারা তো অল্প বয়স, তাদের সাথে অনেকে বসতে চায় না, আপনি কেন ডাকেন? আমার শুনতে হয় এরকম মন্তব্য। আমার এরকম মন্তব্য শুনতে হয় যে আমি অনেক জামাতে নেতাদের ডাকি, কিন্তু আমি তাদেরকে ডাকি এজন্যই যে গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার্স, আমি মনে করি তাদের ভয়েস, তাদের ইনক্লুসিভনেস আমাদের মেনটেন করা, ম্যানেজ করা দরকার, যে কোনো ভাবেই হোক আমাদের আলোচনার মধ্যে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন আওয়ামী লীগের একজন নেতাকে আমি ডাকি না, সেটা যদি হয় আমার নিরপেক্ষতার লিটমাস টেস্ট, তাহলে আমি বলবো যে দুঃখিত, আমি আওয়ামী লীগের কোনো নেতা, অ্যাজ লং অ্যাজ আমি যতদিন পর্যন্ত তারা ক্ষমা না চাইছে তাদের অপকর্মের জন্য এবং জনমানুষ তাদেরকে গ্রহণ না করছে, আমি কেউ না তাদের ভয়েস মানুষকে শোনানোর জন্য। আমি এই দায়িত্ব নেব না এবং আমি দায়িত্ব নিতে আগ্রহীও না। যে অপরাধ করেছে তারা করেছে, সে অপরাধের জন্য তাদেরকে সরি বলতে হবে, মাফ চাইতে হবে। মানুষ যদি মাফ করে তখন ডেফিনেটলি তারা আসবে মানুষের জন্য ভবিষ্যতে কি করতে চায় সে কথাটা বলবো। কথা বাদ, এখন আমরা কেমন আছি সেটাকে জাজ করার জন্য। আগের কথা বাদ দিয়ে আপনি আজকের অবস্থা জাজ করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। একটা ভেঙে যাওয়া বাসায় আপনি কেমন করে সাজিয়েছেন, ভুলে যান ভেঙে গেছেন কিনা, এই কথাটা আপনি বলতে পারবেন না। আগে কি মিডিয়া ছিল, গণমাধ্যম ছিল কিনা, সেই প্রশ্নটার উত্তর আমাদের দেখতে হবে। বিগত 15 বছরে যা হয়েছে সেটা কি সাংবাদিকতা হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে, বিরল বিকল্প বাদে। গত 15 বছর যা হয়েছে সেটা তো আমরা দেখেছি
এখন অনেকে বলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বলতে চায় না, বলে মাফিয়া, মাফিয়া হাসিনার পতন হয়েছে। তো মাফিয়া আওয়ামী লীগ বা মাফিয়া হাসিনা যে শাসন 15 বছর করেছে, এই শাসনটা যে করতে পেরেছে, এই জায়গাটায় তাদেরকে এনাবেল করেছে কারা? তারা কিন্তু আপনার এই মিডিয়ায় তাদেরকে সহযোগিতা করেছে 15 বছর শাসন করার জন্য। আমরা তো গণমাধ্যমকে বলি ফোর্থ স্তম্ভ, চতুর্থ স্তম্ভ। সেই জায়গা থেকে গণমাধ্যম হচ্ছে দর্পণ, একটা রাষ্ট্র কেমন চলছে, সরকার কেমন করছে সেটা দেখার দর্পণ হচ্ছে গণমাধ্যম। সেই গণমাধ্যম সেই দর্পণ দেখায় নাই, দেখিয়েছে মানবতার মা শেখ হাসিনাকে, দেখিয়েছে যে কাঁদো বাঙালি কাঁদো, বাঙালির চোখে পানি নাই, কিন্তু ফোর্স করেছে মিডিয়াতেও সারা মাস জুড়ে শোক করে যে কাঁদো বাঙালি কাঁদো, অথচ তারা কখনই গুম খুনের কথা তুলে ধরে নাই। এই যে আড়াল করা, এই আড়াল করার মধ্য দিয়ে মাফিয়া তন্ত্র কায়েমে একরকম সহযোগিতা করেছে এই গণমাধ্যম। সুতরাং আপনি কোনোভাবেই 15 বছরের এই সময়কে বাদ দিয়ে আপনি কি এখন জাজ করা পসিবল না। 15 বছরে যা হয়েছে সেটা সাংবাদিকতা ছিল না, 15 বছর যা ছিল সেটা মিডিয়া ছিল না। এখন যা হচ্ছে, ভঙ্গুর একটা রাষ্ট্র, সম্পূর্ণ ধসে পড়া একটা রাষ্ট্র নতুন করে বিনির্মাণ করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা আমরা ঠিকভাবে নিতে পারছি কিনা, সরকারের উদ্যোগ কি আমরা সাংবাদিকরা সেটা করতে পারছি কিনা, সেই জায়গাটায় যদি আমরা কথা বলি তখন মনে হয় কথা বলাটা সহজ হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি, কিন্তু অনেক শস্যের মধ্যে ভূত যেহেতু রয়ে গেছে, কারণ আপনি এখানে বীজটা বপন যা হয়ে গেছে, সেই বীজের যে বপন আছে, যে বীজটা বপন আছে সেই বীজেরই চারা তো থাকবে। তো সেরকম একটা অবস্থা আছে। আপনি এখানে ব্যবস্থার যে সিস্টেমের মধ্যে আমরা আছি, সেই সিস্টেম যদি সম্পূর্ণরূপে ভেঙে দেয়া না যায়, সেই সিস্টেম থেকে যদি বের হয়ে আসা না যায়, তাহলে আপনি নতুন করে স্বপ্নের মধ্যে থেকে বলতে পারেন না যে সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন কিনা। সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন হবে কি করে? একটি ঘরের কি আপনার শুধুমাত্র পর্দাটা বদলালে হয়ে যাবে? একটি ঘরের কি শুধু দুয়ারের রংটা বদলালে হয়ে যাবে যে সেই ঘরটা অন্যরকম হয়ে গেল? তা তো না। আপনার ফাংশন করছে কারা, কিভাবে, সেখানে তো কোনো পরিবর্তন আসে নাই। সুতরাং আমরা যদি বলি যে অনেক কিছু পরিবর্তন আমরা আশা করছি, সেটাতে ইউটোপিয়ান চিন্তা হবে বলে আমার কাছে মনে হয়। আমি অবশ্য আপনার বক্তব্যের মূল নির্যাসের সাথে আমি একমত। আমি 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 জনাব মোস্তফা ফিরোজ যেটি বলতে চাইছেন, যারা আওয়ামী লীগ আমলে মানে আওয়ামী লীগকে উনি ডাকতে বলতেছেন না আসলে, কিন্তু আওয়ামী লীগ আমলে যারা আওয়ামী লীগকে মৌন বা নীরব সমর্থন দিয়েছেন তাদেরকেও কি আপনি ডাকের বাইরে রাখবেন কিনা, বা তাদেরকে ডাকের বাইরে কি মবের ভয়ে রাখা হচ্ছে কিনা সেটা আপনি বলবেন কিনা? যে ধরেন সরাসরি আওয়ামী লীগ করে নাই, ধরেন তারা খুন খারাপিতে অংশ নেয় নাই, উনি কয়েকটা নামও বলেছেন আসলে, সৈয়দ ইশতিয়াক রেজা, জয় মামুন, এরকম কয়েকটা নামও বলেছেন। আচ্ছা, এখন একটা বিষয় সেটা হচ্ছে যে মিডিয়া নিয়ে কথা বললে তো অনেকের কথায় চলে আসে। তো আমি আসলে দেখেন, আমরা তো কলিগস একসময় একসাথে কাজ করেছি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে প্রত্যক্ষ করেছি যে যখন চোখের সামনে, সবার চোখের সামনে এই ছাত্রদের হত্যা করা হয়েছে, তখন তারা এই পতিত হাসিনার অফিসে গিয়ে তারা যে বক্তব্য রেখেছেন, এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল। টু উইটনেস, সাক্ষী হওয়া ইতিহাসের, যে সাংবাদিকরা এই জায়গায় চলে যেতে পারে, তাদের মানবতা বোধ তারা এইভাবে বিসর্জন দিতে পারে, এই অন্ধত্ব তাদেরকে পেয়ে বসতে পারে, এটা তো আমাদের জন্য দুঃখজনক। আমি আপনাকে এই জায়গায় একটু থামাই, কারণ আমার দ্বিতীয় প্রশ্নটার মধ্যে যে আপনার এই সাংবাদিকদের যে শেখ হাসিনার সাথে যে তাদের সম্পর্ক, তাকে যে আসলে আপনি প্রথমে যে অ্যানাবল করার কথাটা বলেছেন, সেটার ক্ষেত্রে আপনার যে জায়গা, সেটা অন্য পেশাজীবীদের ক্ষেত্র একই রকম কিনা সেটা নিয়ে আমরা দ্বিতীয় প্রশ্নে আসবো। আপাতত একটু স্যারের কাছে যাই। যে স্যার, আপনি একজন পেশাদার সাংবাদিক, আপনার অনুসন্ধানের মাধ্যমে, সোর্সের মাধ্যমে রাষ্ট্রের দুর্নীতি, অসঙ্গতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে, সেগুলি কিছু আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন। তার মানে ব্যক্তি আপনার সঙ্গেও একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিযোগিতা আছে, যে মানে আপনি যেটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তুলে ধরছেন না, এমন অনেক কিছু আপনার ব্যক্তি জায়গা থেকে আপনি এটা তুলে ধরছেন। এই যে আপনার সঙ্গে আপনি সহ অন্য আর যারা এই প্রকাশ করার ক্ষেত্রে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে, সেইটার সঙ্গে কি গণমাধ্যমের একটা প্রতিযোগিতা হইতেছে? এবং এই প্রতিযোগিতাটা কি মানে সম প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা? এই প্রতিযোগিতার মধ্যে, কারণ আমি সাংবাদিকতার এতটুকু বুঝি, যা কিছু এডিটেড না তা কিছু জার্নালিজম না। এখন যদি কোনো কিছু মানে
এইটা আপনি আসলে কিভাবে আপনি এটা দেখবেন? কারণ অনেক সময় তো এরকমও হইতে পারে, স্বামী আমি জাস্ট আরেকটা লাইন বলি, অনেক সময় তো এরকমও হইতে পারে যে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন। যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন তখন দেখা যায় যে ধরেন ক আর খ দুইজনের ব্যাপারেই আপনার কাছে তথ্য আছে, আপনি সিলেক্টিভভাবে শুধু ক এর বিরুদ্ধে রিপোর্টটা আপনি প্রকাশ করলেন। এটা হইতে পারে কিনা বা এটা হচ্ছে কিনা এখন? থ্যাংক ইউ খালিদ ভাই। আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে করেছেন, এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার মাধ্যমে আপনার থেকে আরো ভালো কোনো মাধ্যম হয়তো আসবে না আমার সামনে, অথবা আই ডোন্ট নো। তো আমার যে অর্গানাইজেশন আমি কাজ করি, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, এখান থেকে আমি আমার যে ডেস্ক, আমি যে বিষয়ে কাজ করি তা হচ্ছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, মায়ানমার, ভারত, অনেক সময় আরো অন্যান্য প্রজেক্টও আমাকে কাজে লাগানো হয়। বাট যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের বিষয়ক সাংবাদিকতা করেই আমার এই পথে যাত্রা শুরু, তো অবশ্যই ন্যাচারালি বাংলাদেশের বিভিন্ন নিউজের প্রতি আমার আগ্রহ অনেক বেশি থাকে। আর লোকজন যেহেতু আমাকে চেনে, অনেকেই আমাকে চেনে, বিভিন্ন সেক্টর অনেকে আমাকে চেনে, অনেকে আমার কাছে বিভিন্ন রকমের তথ্য প্রমাণ সহ পাঠিয়ে থাকে। এখন ন্যাচারালি আমার আল জাজিরাতে কোনো বাংলা ডিভিশন নাই, এবং এখানে আপনার বিভিন্ন রকম নিউজের আমাদের কাছে আসতে থাকে প্রতিনিয়ত, এবং বাংলাদেশ কেন্দ্রিক নিউজই সবসময় করা সম্ভব না। এটা 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 বেশ অসম্ভব একটা বিষয় আর কি। আর ডকুমেন্টারি করতে অথবা একটা নিউজ স্টোরি করতে আমাদের সময় লাগে, অনেক অনেক ওয়েটিং লাগে। তারপরেও আমি যখনই সময় পেয়েছি, আমি আল জাজিরা ছাড়াও অন্যান্য মাধ্যমেও আমার রিপোর্ট আমি করেছি। নেত্র নিউজের জন্য করেছি, ওসিসিআরপির জন্য করেছি, দ্য টাইমসের জন্য করেছি, হারেসের জন্য করেছি, এরকম আরো অনেকের জন্যই আমি রিপোর্ট করেছি। বাংলাদেশের মানব জমিনের জন্য কয়েকটা রিপোর্ট আমি লিখে দিয়েছি। বাট যেটা হয় সেটা হচ্ছে যে আমার কাছে যা আসে, আমার পক্ষে এগুলা যেহেতু বাংলাদেশের কোনো পত্রিকা গ্রহণ করতে রাজি হয় না, এখন কেন তারা রাজি হয় না সেটা একটা বেশ বড় প্রশ্ন। কারণ আমি অনেক সময় জিজ্ঞেস করেছি অনেকের, এডিটরের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে মালিক ঝামেলা করতে পারে, মালিক পছন্দ করবে না, অথবা সরকার আমাদেরকে চাপ দিতে পারে, চাপ দিয়ে নিউজ তুলে নেবে, অনেক প্রবলেম করতে পারে, আমাদের হয়তো ওয়েবসাইট ডাউন করে দিবে, আমাদের জার্নালিস্টকে ভয় দেখাবে। তো আমার কাছ থেকে আসা রিপোর্ট এখনো পর্যন্ত অনেকেই বেশ ভয় পান আর কি। আমার মনে হয় একটা আতঙ্কে থাকেন যে আমার নামে অ্যাফিলিয়েটেড হয়ে গেলে কোনো না কোনো ভাবে যদি তারা ক্ষতিগ্রস্ত হন। কারণ আমার অনেক রিপোর্ট হয়তো অনেকের বিপক্ষে গেছে, অনেকে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে কিছু একটা হয়েছে, লাইক somehow some people got affected, এবং তারা কোনো না কোনো ভাবে বিভিন্ন পত্রিকা, মিডিয়া হাউসের সাথে সম্পৃক্ত। তো আমার প্রেজেন্স থাকলে তারা মনক্ষুণ্ণ হবেন। তো আমি যেটা করি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, একেবারেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো যাওয়া উচিত মানুষের কাছে, আমি নিজেই একটু সময় বের করে সেই রিপোর্ট গুলা অথবা সেই ডকুমেন্ট যা কিছু আসে একটু যাচাই বাছাই করি। আর আমার তো অবশ্যই বাংলাদেশে একটা নিজস্ব কিছু লোকজন আছে যারা আমার জন্য এই ফ্যাক্ট চেক গুলা করেন অথবা খোঁজ নেন, বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার সত্যতা ভেরিফিকেশন করে আসেন। তো সেই মেকানিজমটা আমার আছে, বাট আমি ওটা সামনে আনতে চাই না, because I don't want to risk that. আপনি অবশ্যই সামনে আনবেন না স্যার, আপনি তাকে প্রোটেক্ট করতেই হবে। আমার মানে এক লাইনে, এবং সেগুলো আমি এডিট করেই নরমালি প্রকাশ করে থাকি। আর আমার মনে হয় যে আমি ফেসবুকে যেটা করি এটা আসলে সাংবাদিকতা না, আমি তো ফেসবুক সাংবাদিকতা করতে আসি নাই। আমার সাংবাদিকতা অন্য জায়গাতে হয়, যেটা আমার কাছে আসে, এটা আমার কাছে চলে আসে তথ্য, এবং আমার মনে হয় যে মানুষের জানা প্রয়োজন, পিপল শুড নো, আমি শেয়ার করে দেই। আমি শুধু সাংবাদিকতার একজন মানে ছাত্র হিসাবে আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে ধরেন আপনি ফেসবুকেরটাকে আপনি সাংবাদিকতা বলতেছেন না, কিন্তু আপনাকে যখন মানে আরও 15-20 বছর পরে যখন কন্টেন্ট অ্যানালাইসিস করে আমাদের সময়টাকে ধরা হবে, তখন আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসাবে থাকবেন। তখন আপনার এগুলিকে আসলে কি হিসাবে ধরা হবে? কারণ আমি আপনাকে ঘটনাটাও বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন, তখন এই উপদেষ্টা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য, অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায়, তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে, এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিক এন্ড চুজ করতেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনি দেখতে পারেন না, এনসিপিকে আপনি অপছন্দ করেন, সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু বিএনপির কেউ হইলে, আমি কথার কথা করছি, বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না। ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা?
ব্যাপারটা মোটেও অসম জায়গায় তৈরি করতেছে না, এবং আপনি একটা বেশ মজার একটা 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 চ্যাপ্টার নিয়ে আসছেন। আই উইল গো ব্যাক টু দ্য বিফোর ওয়ান, যেটা বলতেছিলাম যে আজ থেকে 15 বছর 20 বছর পরে গেলে যখন এগুলো নিয়ে আলোচনা হবে, ইফ আই এম অ্যালাইভ অর নট, তখন এগুলো কি হিসেবে গণ্য হবে? তখন এগুলো এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশের সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের জুলকারনাইন সায়ের খানের রিপোর্ট নিত না, এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো। এটা এডিটেড বলেন, র বলেন, হোয়াট এভার ইট ইজ। তো অবস্থাটা এতটাই একটা ভীতির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল। আর আমি তো এর আগেও জন্য আজিজের যে এয়ারলাইনের ভিতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম। ইসরায়েলির যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গেরি, দুটোর মধ্যে ঢুকে গিয়ে মোসাদের যে টেকনিক্যাল ম্যানুয়াল স্পাইওয়ারের, সেটারও ছবি তুলে নিয়ে আসছিলাম। সেগুলো তো স্পর্শকাতর জায়গায় ছিল, এবং সেগুলো তো আমি পাবলিক ইন্টারেস্টের জন্যই করেছি, অনুসন্ধানী সাংবাদিকতার জন্যই করেছি। আসিফের সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমি ওরা ভালো করে চিনিও না, কখনো কথা হয় নাই। এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে, আমার মনে হয় সেটা এনসিপির 2-1টা লিডার খুব ভালো করেই বলতে পারবে। তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি, এটা তারা জানে। কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা জামাত হলে দিতাম না, এবং দিই না নর্মালি। সো আমার মনে হয় যে ওরা এখনো বেশ তরুণ বয়সে তরুণ। তারপরে আপনার কোনো বায়াস কারো এগেইনস্টে বা কারো পক্ষে এরকম কোনো বায়াস? আপনি ভুল কাজ করবেন, চুরি করবেন, দুর্নীতি করবেন, ধরা পড়বেন, সামনে আসবে, আমার কাছে আসবে, আমি আপনাকে শেয়ার করে দিব। সেটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আপনি কোনো বায়াস থেকে কোনো কিছু করতেছেন এরকম আপনার মনে হয় না? না, নেভার নেভার, আই উইল নেভার ডু দ্যাট। আপনি যদি কোনো কিছু একটা অপরাধ পান কোথাও, আপনি আমার কাছে যদি এসে বলেন, এটা যদি কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায়, এতে তো আমার কোনো কিছু যায় আসতেছে না। আমার তো কোনো মাস্টার নাই, তাই না? লাইক I don't consider anyone as my master or anyone as my boss or anything like that.